আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, আমরা মাইনর অ্যাক্ট পড়তেছিলাম। মাইনর অ্যাক্টের মধ্যে নারী শিশু শেষ করছি। দণ্ডবিধি মাদক দ্রব্যের 32 ধারা পর্যন্ত পড়াইছি। আজকে আমরা 33 থেকে সামনের দিকে যাব এবং দণ্ডবিধি আইনের 160 ধারা পর্যন্ত পড়ছি। বাকি আজকে 105 থেকে সামনের দিকে আমরা যাব, ঠিক আছে ইনশাল্লাহ। উম, এই যে চট্টগ্রামের নয়ন আছো নাকি? নয়ন না কি নাম জানো? আচ্ছা। তো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বেসিক্যালি দুই ধারায় কতিপয় গুরুত্বপূর্ণ সংজ্ঞা দিয়েছে, ঠিক আছে। এই সংজ্ঞাগুলো আসলে কোনো নয়ন আমার একটু ফোন দিন ক্লাস শেষে। এই সংজ্ঞাগুলো আসলে আমাদের ওরকম কোনো কাজে আসে না, ঠিক আছে। জাস্ট একটু এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। যেমন দুই ধারায় যে সংজ্ঞাগুলো এখানে দেছে, এখান থেকে শুধু এমসিকিউ গুলোই আসবে। যেমন 2-9 মাদকের শ্রেণী বিভাগ 3 প্রকার। 2-10 ক্ষমতাপ্রাপ্ত পুলিশ অফিসার। 2-12 চিকিৎসকের কথা বলছে, চিকিৎসক কে। আর 2-15 নিয়ন্ত্রণ বিলি বা কন্ট্রোল ডেলিভারি। এরপরে হচ্ছে আপনার 2-18 পুনর্বাসন। 2-19 পিকারসস কেমিক্যালস। আর 2-24 বিয়ার। বিয়ার তৈরি হয় মল্ট এবং হপস যোগে। 0.5% অ্যালকোহল পানীয় থাকে এখানে। 2-29 মাদক দ্রব্য। 2-30 মাদক দ্রব্য অপরাধ। 2-31 মাদকাসক্ত। 2-32 মাদকাসক্ত নিরাময় কেন্দ্র। জেনে রাখা ভালো, আমাদের পুলিশেরও কিন্তু একটা মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আছে। এটার নাম আছে ওয়েসিস, ঠিক আছে। বলেন বলেন। অ্যাড হয়ে যান, সম্মানী পাঠাই হোয়াটসঅ্যাপে নক দিন, আমি এড করে দিচ্ছি। ঠিক আছে। তো এই হলো বেসিক্যালি সংজ্ঞাগুলো ছিল, এই সংজ্ঞাগুলোই আপনাদেরকে আমি পড়াইছি। এই সংজ্ঞাগুলো থেকে আপনার ওই এমসিকিউ আসবে। এছাড়া অন্য তেমন কিছু গুরুত্বপূর্ণ কিছু না। বাট এই রিটেনের জন্য মাদকের ইম্পর্টেন্ট ধারাগুলো আপনাদেরকে আমি আগেই বলছি। সেটা হচ্ছে 11 ধারা, তারপর হচ্ছে আপনার 23 ধারা, 24 ধারা, 19 ধারা। এই ধারাগুলো তোমাকে রিটেনের জন্য মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে। এরপরে 6 ধারায় মাদক অধিদপ্তরের কার্যাবলী, অর্থাৎ তারা কি কি কাজগুলো করবে। এরপরে 9-10 ধারায় বলতেছে অ্যালকোহল ব্যতীত অন্য কোনো মাদক দ্রব্য বহনের ক্ষেত্রে বিধিনিষেধগুলো কি কি, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে এটা বহন বা হস্তান্তর, রূপান্তর, সংরক্ষণ করা যাবে সেই বিধানের কথা বলছে। 11 ধারায় বলতেছে যে অ্যালকোহল পানের বিধিনিষেধ কি, অর্থাৎ কে অ্যালকোহল পান করতে পারবে, কে অ্যালকোহল পান করতে পারবে না। সুতরাং এই 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 এই- এটা একটু গুরুত্ব আছে, এটা একটু দেখবেন। আর এই আইনের 15 ধারায় বলতেছে যে আপনি যদি প্রথমবার লাইসেন্সের শর্ত লঙ্ঘন করেন, সেক্ষেত্রে আপনার শাস্তিটা কি হবে। 16 এবং 17 লাইসেন্স বাতিল এবং স্থগিতকরণের পদ্ধতি, অর্থাৎ আপনার মাদকের লাইসেন্স কিভাবে বাতিল হয়ে যাবে এবং বাতিল হলে আপনার কাজটা কি। 16 ধারা। 17 ধারায় বলতেছে লাইসেন্স কতদিন স্থগিত করা যাবে। একটা জিনিস মনে রাখবেন, লাইসেন্স বাতিল করা যায় 16 ধারায়। 17 ধারায় লাইসেন্স হচ্ছে স্থগিত করা যায় অনধিক 60 দিনের জন্য, ঠিক আছে। এই 60 দিন এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। 19 ধারাটা, 18 ধারাটা একেবারে মোস্ট ইম্পর্টেন্ট একটা ধারা বন্ধুরা। যে মাদক আইনের অধীনে আপনি যদি দণ্ডপ্রাপ্ত হন বা অপরাধী হন, আপনার 3টা লাইসেন্স বাতিল হয়ে যাবে। একটা হচ্ছে গাড়ির লাইসেন্স বাতিল হয়ে যাবে। একটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স বাতিল হয়ে যাবে। আর যদি অস্ত্রের লাইসেন্স থাকে, অস্ত্রের লাইসেন্সটা আপনার বাতিল হয়ে যাবে, ঠিক আছে। আর যদি অস্ত্রের লাইসেন্স বাতিল হয়, এমসিকিউ 15 দিনের মধ্যে আপনাকে নিকটতম থানায় এই অস্ত্রটা আপনাকে জমা দিতে হবে। এমসিকিউ কতদিনের মধ্যে বন্ধুরা? 15 দিনের মধ্যে। এই এনে 19 ধারাটা একেবারে মোস্ট ইম্পর্টেন্ট একটা ধারা। এই ধারায় বেসিক্যালি আপনাকে বলতেছে যে মাদকের দোকান বন্ধের নিয়ম। হ্যালো, বলেন। হ্যালো, কি বিষয়ে বলেন? টাকা পাঠাইছেন আমাকে?
আচ্ছা, আমি একটা দিচ্ছি, ক্লাস করেন, জুমে ক্লাস করেন। আচ্ছা, আর 19 ধারাটা মোস্ট, যত ধারা পড়ালাম তার মধ্যে 19 ধারাটা ডাইরেক্ট তুমি মুখস্থ করে ফেলবা। বিশেষ করে কনস্টেবলদের চলে আসছে, আমরা যারা সাব ইন্সপেক্টর পরীক্ষা দেবো আমরা এটা মুখস্থ করে ফেলবো যে মাদকের দোকান বন্ধের নিয়মটা কি বা পদ্ধতিটা কি বা কিভাবে এটা বন্ধ করবেন, ঠিক আছে? এটা ডাইরেক্ট মুখস্থ করে ফেলবেন। আর 20 ধারায় আপনাকে বলতেছে যে মাদকের দোকান পরিদর্শনের ক্ষমতা কার। 21 ধারায় বলতেছে প্রকাশ্য স্থানে কোনো যানবাহনে বা কোনো গাড়িতে মাদক থাকলে কিভাবে তা আপনি জব্দ করবেন। এটা হলো 21 ধারা। 22 ধারায় বলতেছে যত তল্লাশি তদন্ত অনুসন্ধান যাই আছে না কেন, মাদক আইনের ক্ষেত্রে আপনাকে সিআরপিসির আইনটা অনুসরণ করতে হবে। 23 ধারাটা একেবারে ফরজ, সবার জন্য একেবারে ফরজ। মনে করতে পারো যে প্রশ্ন আউট করে দিছি, 23 ধারার প্রশ্ন কনস্টেবলদের আসার সম্ভাবনা শতভাগ, একবারে লিখে রাখেন যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে বিনা পরোয়ানায় তল্লাশির পদ্ধতি আলোচনা করো। পুস্তক সহ না, পুস্তক ব্যতীত পরীক্ষায় আসতে পারে। পারবা না আসলে লিখতে ভাই, 23 ধারায় বিনা পরোয়ানায় তল্লাশির পদ্ধতির কথা বলছে, এটা মুখস্থ করতে হবে ডাইরেক্ট। একটা জিনিস তোমরা মনে রাখবা যে মাইনর অ্যাক্টে তো হাজার হাজার ধারা, এত ধারা তো পড়া যাবে না। যে সকল ধারাগুলোতে পুলিশের কথা বলছে, পুলিশের বিনা পরোয়ানায় তল্লাশি, পুলিশের গ্রেপ্তার, পুলিশের সমন, পুলিশ আটক করতে পারে বা পুলিশের কার্যক্রমের কথা বলছে, এগুলো তোমাকে মুখস্থ করে ফেলতে হবে। এটা ইম্পর্টেন্ট। তাহলে মাইনর অ্যাক্টে দেখবা, যদি একটা আইনে 20টা ধারা থাকে, তার মধ্যে দেখবা 2-3টে ধারায় পুলিশের কথা আছে, বেশি ধারায় কিন্তু নাই। সুতরাং এতটুকু লিখলেই হবে। আচ্ছা, 24 ধারায় বলতেছে যে মেডিকেল পরীক্ষা, অর্থাৎ একজন ব্যক্তি মাদকাসক্ত কিনা তার কি কি মেডিকেল পরীক্ষা করানো যাবে সেই বিধানের কথা বলতেছে। 25 ধারায় আপনাকে বলতেছে যে মাদক সংক্রান্ত কোনো কাজ করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে এটা অবগত করতে হবে যে স্যার আমি এই এই কামগুলো করছি। 26 ধারাটা গুরুত্বপূর্ণ আছে। 26 ধারায় বেসিক্যালি বলতেছে যে এই মাদকে যদি কোনো সরকারি কর্মকর্তার গাড়ি জড়িত থাকে, অর্থাৎ সরকারি গাড়িতে মাদক বহন করা হয়, সেক্ষেত্রে গাড়িটা জব্দ করা যাবে না। তবে এজাহারে গাড়ির কথা উল্লেখ করতে হবে, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা। এবং এই গাড়িটা কর্তৃপক্ষকে হচ্ছে নিকট হস্তান্তর করতে হবে। এগুলো ক্লাসে পড়াইছি। 27, 28, 29 এগুলো প্রায় সেম একই কথা। এখানে বলতেছে যে মাদক মাদক যখন আপনি আটক করবেন সেগুলো আপনি নিষ্পত্তি করবেন কিভাবে, ঠিক আছে কিনা, এই নিষ্পত্তির বিধিবিধানগুলো, বিলিবন্দেজ গুলো 27, 28, 29 ধারায় ওই একই কথাগুলো আপনাকে আলোচনা করছে। আশা করি আমার কথা ইনশাল্লাহ বুঝছেন। 30 ধারায় আপনাকে বলতেছে যে মাদক দ্রব্যের অপরাধ তদন্ত কে করতে পারে। ভাই, তদন্ত করতে পারে হচ্ছে আপনার এই মহাপরিচালক পারে, এবং মহাপরিচালকের নিকট থেকে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো যে কোনো ব্যক্তি এটা আপনার করতে পারে। ক্লিয়ার? এই আইনের 31 ধারায় বেসিক্যালি বলতেছে মাদক দ্রব্যের অপরাধ তদন্তের সময়সীমা। তদন্তের সময়সীমা হয়তো রিটেনে আসবে না, বাট এমসিকিউর জন্য এই পয়েন্টগুলো মনে রাখবেন। প্রশ্ন আসতে পারে হাতে নাতে গ্রেপ্তার হলে কত 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 কার্য দিবস। তাহলে হাতে নাতে গ্রেপ্তার হলে 30 কার্য দিবস, হাতে নাতে গ্রেপ্তার না হলে কত কার্য দিবস, 60 কার্য দিবস। তো কিছু ধরলো, কিছু ধরতে পারলো না, তাহলে কত কার্য দিবস, তাহলেও আপনার 60 কার্য দিবস। দ্বিতীয় তদন্তকারী মানে অতিরিক্ত সময় পাবে কত, 15 কার্য দিবস। দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তা হাতে নাতে হলে, হাতে নাতে না হলে কত, হাতে নাতে হলে 15 কার্য দিবস, আর হাতে নাতে না হলে 30 কার্য দিবস। এরপরও যদি না পারে, তাহলে দুই তদন্তকারী কর্মকর্তার হচ্ছে আপনার দায়িত্ব কর্তব্য অবহেলা, অসদাচরণ, অদক্ষতার শামিল, তাদের বিরুদ্ধে মনে করেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে। এই হলো আপনার 31 ধারায়, মাদকের 31 ধারায় আপনার এই তদন্তের সময়সীমার কথা উল্লেখ করছে। আমি আবারও বলি, মাদকের এই 31 ধারা পর্যন্ত ইম্পর্টেন্ট ধারা আছে 11, 19, 23, 21। তা তুমি যদি সাইডে ধারা না পড়তে পারো ভাই, তাহলে পরীক্ষা দেওয়ার দরকার নাই। আমি বারবার বলি, আমার কথার বাইরে যায়েন না, আমি যেগুলো এগুলোই পড়েন। যদি পরীক্ষায় প্রশ্ন না আসে তখন বলেন, অযথা কষ্ট করেন না। আপনি ইনশাল্লাহ 4-5 বছরের অভিজ্ঞতা থেকে বলতেছি, এই ঘুরে ফিরে এই প্রশ্ন আসলে এর ভিতরেই আপনার আসবে, ঠিক আছে কিনা। সব পড়ে কোনো লাভ নাই, সবগুলো আমরা পড়াচ্ছি এমসিকিউর জন্য, বাট রিটেনের জন্য ফোকাস করবেন এই 3-4টে ধারা, এবং সামনের দিকে আরো ধারা আছে, এগুলো আমরা বলবো। মামলা তদন্ত হস্তান্তর করা, অর্থাৎ একটা মাদকের মামলা তদন্ত, এটা কি করা যায়, বলা যায় হচ্ছে আপনার যে যিনি তদন্তকারী কর্মকর্তা, যদি কোর্টে আবেদন করা হয় এই আয়ু পরিবর্তন করা যায়, অথবা
যিনি মহাপরিচালক আছেন মাদকের, তিনিও আয়ু পরিবর্তন করে দিতে পারেন। ঠিক আছে কিনা, এই কথা আপনাকে বলতে বলতে, তাহলে আয়ু কি পরিবর্তন করা যায়? হ্যাঁ, আয়ু কিন্তু পরিবর্তন করা যায়। কোন ধারা? 32 ধারা। আচ্ছা, গেল। 33 ধারা থেকে গত বছরের আগের বছর কিন্তু প্রশ্ন আসছিল, 11, 19, 23, 24। আপাতত এই সাইডটা দেখেন। এরপরে আপনি কি বাবা, কি হয়েছে? হ্যাঁ, আম্মু আসছে? আচ্ছা, পলা বলাই থাকো, যাও। তুমি এনে খাও, বসে বসে খাও, ধরো। হুম। আচ্ছা, 33 ধারাটা একটু গুরুত্বপূর্ণ আছে। গুরুত্বপূর্ণ কি, 33 ধারা একটা সামারি আপনাকে বলি। মনে করেন মাদকের ব্যবসা করে আপনি অঢেল সম্পত্তির মালিক হয়ে গেছেন। আপনার ব্যাংকে 1000 কোটি টাকার মনে করেন যে জমা আছে। তাহলে আপনার এই 1000 কোটি টাকা কিভাবে হেফাজতে সরকার নেবে, বা আপনি যে অঢেল সম্পত্তির মালিক হলেন, এটা কিভাবে তদন্ত করতে হবে, তার আইনানুগ প্রক্রিয়া বা এই ব্যাখ্যার কথা আপনাকে এই 33 এবং 34 ধারায় আপনাকে বর্ণনা করছে। ঠিক আছে কিনা? এই ধারাটা, এই দুটো ধারা গুরুত্বপূর্ণ, 33 এবং 34, এই দুটো ধারা মিলেই রিটেনে প্রশ্ন গত বছরের আগের বছরে কনস্টেবলদের কিন্তু আসছিল। মানে মূল যে থিওরিটা আমি ব্যাখ্যামূলক পড়াচ্ছি, আগের ধারণা নাও যে মাদকের ব্যবসা করে তুমি অঢেল সম্পত্তির মালিক হয়ে গেছো, তোমার বিরুদ্ধে মামলা হয়েছে, এখন সরকার তোমার এই সম্পত্তি কিভাবে হেফাজতে নেবে, অথবা তুমি মাদকের ব্যবসা করে বাংলাদেশে অনেক টাকার মালিক হয়ে এই টাকা মানি লন্ডারিং মাধ্যমে বিদেশে তুমি পাচার করছো, সেই ক্ষেত্রে তোমার ব্যাংক হিসাব কিভাবে জব্দ করা হবে, কিভাবে আইনানুগ প্রক্রিয়ায় তোমাকে ধরা হবে, সেই বিধিবিধান বা প্রক্রিয়ার কথা বলছে। কয় ধারা জোরে বলেন? 33 এবং 34 ধারায়। আবার বলেন কয় ধারা? 33 এবং 34 ধারা। তাহলে আমরা একটু ক্লিয়ার করি, যদি মহাপরিচালক অথবা তদন্তকারী অফিসারের নিকট এইরূপ বিশ্বাস করার কারণ থাকে, কোনো ব্যক্তি মাদকদ্রব্য অপরাধের সাথে জড়িত হয়ে সে অঢেল সম্পত্তির মালিক হয়েছে, বা কোনো অঢেল সম্পত্তি সংগ্রহ করছে, তাহলে উক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য তার ব্যাংক হিসাব, আয়কর অথবা সম্পদের কর সম্পর্কীয় রেকর্ড পরীক্ষা করা প্রয়োজন। তাহলে তদন্তকারী কর্মকর্তা তদন্তকারী মানি লন্ডারিং প্রতিরোধের আইনে ব্যবস্থা গ্রহণ করবে। দেখেন, ওই একই কথা বলতেছে, মানে তদন্তকারী কর্মকর্তা অথবা মহাপরিচালক কি মনে করতেছে, বইয়ের দিকে তাকান না ভাই, ক্লাসে থাকলে আপনার মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। যদি মনে করে তদন্তকারী কর্মকর্তা অথবা মহাপরিচালক আপনি মাদকের ব্যবসা করে অঢেল সম্পত্তির মালিক হয়ে গেছেন, অনেক ব্যাংক ব্যালেন্স করে ফেলাইছেন, সেক্ষেত্রে আপনার ব্যাংক হিসাব, আপনার কর হিসাব, আপনার এই যে রিটার্ন, আয়কর রিটার্ন ফাইল, এগুলো জব্দ করা প্রয়োজন, বা আপনাকে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা বা আপনার নথিপত্র পরীক্ষা করা প্রয়োজন। তাহলে আপনাকে কোন আইনে ব্যবস্থা নিতে পারবে তারা? এমসিকিউ, মাদক দ্রব্য, মানব পাচার, মানি লন্ডারিং, উপরে সবগুলো। সঠিক অ্যান্সার কি বলেন তো? দেখিয়ে বসছে, দেখি বলেন। মাদক দ্রব্যে কি ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা আছে? ব্যবস্থা নাই। আপনাকে ব্যবস্থা নেবে হচ্ছে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 অনুযায়ী আপনাকে ব্যবস্থা নেবে, এটা মনে রাখবেন। মাদক দ্রব্যে কিন্তু ব্যবস্থা নেই। কোনো আইন যদি জানতে পারে যে তার মক্কেল এই কাম করছে, বা আসামি এই এই অপরাধে জড়িত, তাহলে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। এরপরে বলতেছে যে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 2 উল্লেখিত মাদকদ্রব্য অপরাধ অবৈধ মাদক নেশাদার দ্রব্য ব্যবসা নিয়ন্ত্রণের জন্য উল্লেখিত তদন্তকারী অফিসার হিসেবে গণ্য হবে, এবং তিনি অবৈধ মাদক মাদক ব্যবসার মাধ্যমে অর্জিত অর্থ সম্পদ মানি লন্ডারিং আইনে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে। ওই যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের 2-এর 2-এর তালিবস্যতে দেখবেন সম্পৃক্ত অপরাধ বলতে কি বোঝায়। গত বছরের আগের বছর আমি বলছিলাম এই 2-এর পরীক্ষায় আসবে, আসছিল না এসআই দের? পরীক্ষার আগের দিন সকালে বলছিলাম এটা পরীক্ষায় আসবে। অনেকে ভাবছিল যে মানে আবেদ কাকু, না আবেদ কাকুর কিছু নাই, প্রশ্ন দেখলে বোঝা যায় যে পরীক্ষা এটা আসবে। সুতরাং যদি কেউ আগে পড়তে চান পড়ে নেন, এই বছরও 2-এর আমাদের এএসআই দের জন্য ইম্পর্টেন্ট। 2-এর অর্থাৎ প্রশ্ন আসবে মানি লন্ডারিং আইন অনুসারে কোন কোন অপরাধগুলো সম্পৃক্ত অপরাধ। কনস্টেবলদের পড়ার দরকার নাই, এএসআই এটা বেশি করে পড়েন। সম্পৃক্ত অপরাধ, ওইখানে দেখবেন প্রায় 30টা অপরাধের নাম লেখা আছে। আপনার এই যে মাদক দ্রব্য অপরাধ, নিশাজাতীয় দ্রব্য অপরাধ, যৌনচার, তারপর হচ্ছে আপনার এই যে মানে চাঁদাবাজি, হ্যাঁ, ডাকাতি, দস্যুতা, হ্যাঁ, তারপরে মানে অবৈধ মানে মানব পাচার, হ্যাঁ, সবই কিন্তু আপনার সম্পৃক্ত। এই তো 28টা অপরাধ তো মুখস্থ করা সম্ভব না ভাই, এটা আমি পারবো না, আপনি পারলেই পারেন। এনে কমসে কম 15-20টা লিখতে হবে, এই আপনি লিখবেন যে ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে কিনা? ইত্যাদি লিখে বের দেবেন, শেষ, দা দায় দেবে। 5 মার্কের প্রশ্ন, 28টা পয়েন্ট লেখা সোজা না, এটা আমার মনে হয় কেউ পারবে না। যদি পুস্তক সহকারে আসি দেখে দেখে লেখা যাবে, কিন্তু 28টা অপরাধ লেখা এত সোজা না। যে কটা মন থাকে সেই কটা লিখবেন। তাহলে আমরা এখানে সম্পৃক্ত অপরাধ বলতে বোঝা যাচ্ছে
একটা অপরাধের সাথে আর একটা অপরাধ জড়িত। কথা কি বুঝছো? একটা অপরাধের সাথে আর একটা অপরাধ জড়িত, একে বলা হয় সম্পৃক্ত অপরাধ। মানে যে অপরাধের সাথে আরেকটা অপরাধ জড়িত থাকে, বেসিক্যালি এটাকে সম্পৃক্ত অপরাধ হিসেবে গণ্য করা হয়। তাহলে দেখো আমরা এখানে কি দেখলাম? আমরা দেখলাম যে মানব পাচার আইনের অধীনে কোনো ব্যক্তি কোনো অঢেল সম্পত্তির মালিক হয়েছে, তাকে বলা হচ্ছে যে আপনার মানি লন্ডারিং আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, অর্থাৎ মাদক দ্রব্য আইন অনুসারে এরকম করলে মানি লন্ডারিং আইনে ব্যবস্থা নেওয়া হবে। ভালো কথা নিলা। এবারে তদন্তকারী কর্মকর্তা কি? তদন্তকারী কর্মকর্তা দেখে যদি এই আসামি সম্পৃক্ত অপরাধ করছে, সেই ক্ষেত্রে মানি লন্ডারিং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা তার বিরুদ্ধে এই গ্রহণ করবে। কে করবে? মামলার আইন করবে। এরপরে বলতেছে প্রয়োজনে তদন্তকারী কর্মকর্তা তার অনুরূপ বিশ্বাসের কারণ রেকর্ড করে তার ব্যাংক হিসাব ফ্রিজিং কিংবা সম্পদ যাচাইয়ের জন্য, হ্যাঁ, অনুমতি প্রদানের জন্য এখতিয়ার সম্পন্ন আদালতে আবেদন করবে। সহজ কথা বলতেছে, যদি তদন্তকারী কর্মকর্তা মনে করে যে সে এই অবৈধ মাদকের ব্যবসা করে অঢেল সম্পত্তির মালিক হয়েছে, সেই ক্ষেত্রে তার ব্যাংক হিসাবের জব্দ করার জন্য যথাযথ এখতিয়ার সম্পন্ন আদালতে আবেদন করবে। ঠিক আছে কিনা? এবং সম্পদ যাচাইয়ের জন্য কি স্ক্রুটাইজিং অনুমতি প্রদানের জন্য এখতিয়ার সম্পন্ন আদালত। এত দরকার নাই, লিখবেন যে এই ব্যাংক হিসাব জব্দের জন্য এমসিকিউ কোথায় আবেদন করবে? আদালতে আবেদন করবে। কে করবে? মামলার আয়ু বা তদন্তকারী কর্মকর্তা। ক্লিয়ার? আমি সামারি করে দিবারি, তাহলে একবার এই 33-এর 1 উপধারা 2 উপধারা এরকম লেখার দরকার নাই, জাস্ট কথাগুলো লিখে পয়েন্টগুলো মনে করেন লিখে দেবেন। এরপরে বলতেছে যে প্রেষকৃত আবেদন পর্যালোচনা করে আবেদনকারীকে শুনানির সুযোগ প্রদান করে আবেদনটি নিষ্পত্তি করবেন, এবং যদি তিনি প্রার্থীতে অনুমতি যুক্তিসঙ্গত মনে করে তাহলে অনুমতি প্রদান করবেন, এবং উহার অনুলিপি সংশ্লিষ্ট ব্যাংক, কর অফিসার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রেরণ করবেন। এরপরে বলতেছে উপধারা 5-এর অধীনে অনুমতিপ্রাপ্ত অফিসার তার পরীক্ষা নিরীক্ষার অগ্রগতি এবং ফলাফল এখতিয়ার সম্পন্ন আদালতকে অবগত করবে। এই দেখেন, তাহলে এই 32 ধারা থেকে রিটেনে কি প্রশ্নটা আসতে পারে দাগায় রাখো, একেবারে রেড ফ্ল্যাগ বা রেড জোনের প্রশ্ন এটা। এখান থেকে প্রশ্ন আসবে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে কোনো ব্যক্তি অবৈধ সম্পদের মালিক হলে তার ব্যাংক হিসাব জব্দের প্রক্রিয়া কি, ব্যাখ্যা করো। বন্ধুরা ক্লাসেই পড়া মুখস্থ, আমি বলি তোমরা খালি শোনো, বইয়ের দিকে তাকায় না। তুমি লিখবা যে মাদক দ্রব্য অপরাধ অবশ্যই একটি গুরুতর অপরাধ। এই অপরাধের মাধ্যমে কোনো ব্যক্তি যদি অবৈধ সম্পত্তির মালিক হয়, তার বিরুদ্ধে অত্র আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে। প্রশ্নের আলোকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 অনুসারে মাদক দ্রব্যের ব্যবসার মাধ্যমে অবৈধ সম্পদের মালিক হলে নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করা যাবে। 1 নম্বরে বলা হচ্ছে মহাপরিচালক অথবা মামলা তদন্তকারী কর্মকর্তা যদি দেখে যে কোনো ব্যক্তি মাদক দ্রব্যের কোনো অপরাধ করে বা মাদক দ্রব্য বেচা কেনা করে অবৈধ সম্পত্তির মালিক হয়েছে, তার বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। এরপরে বলতেছে যে তদন্তকারী কর্মকর্তা যদি দেখে যে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর অধীনে কোনো ব্যক্তি সম্পৃক্ত অপরাধ করছে, তাহলে তার বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে ব্যবস্থা গ্রহণ করবে। কোনো ব্যক্তি অবৈধ সম্পত্তির মালিক হলে এই মাদক দ্রব্য ব্যবসা করে তার ব্যাংক হিসাব জব্দের জন্য এখতিয়ার সম্পন্ন আদালতে তদন্তকারী কর্মকর্তা আবেদন করে। এরপরে লিখবেন যে তদন্তকারী কর্মকর্তার আবেদন পর্যালোচনা করে তার শুনানি দিয়ে উক্ত আবেদনের নিষ্পত্তি করবে। আর যদি মনে করে যে ব্যাংক হিসাব জব্দ করা প্রয়োজন, সেক্ষেত্রে আদালত ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেবে এবং তার কপি কর কমিশন এবং যে ব্যাংকে তার হিসাব আছে বা রয়েছে সেখানে আছে আপনার কি দেবে, আপনার কপি প্রদান করবে। ঠিক আছে কিনা? এই হচ্ছে আপনার এই 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 এবং বলতেছে যে আহ, এই যে যে আবেদন করা হয়েছে এবং আপনি কি তদন্ত কার্যক্রম করতেছেন, আপনার পরীক্ষা নিরীক্ষা কি করতেছেন, এই সংক্রান্তে তদন্তকারী কর্মকর্তা আদালতকে লিখিতভাবে অবগত করবে। এই হলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যাংক হিসাব জব্দের নিষ্ক্রিয়তা বা এই যে আইনানুগ যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার কথা এখানে আপনাকে বলছে। 34 ধারাটা আমরা দেখবো। বলতেছে যে সম্পত্তি হস্তান্তর ইত্যাদি নিষিদ্ধ। ব্যাংক হিসাব জব্দ করছে 33-এ। আহ, কথা কি বুঝতে পারছো তোমরা? ব্যাংক হিসাব জব্দ করছে 33-এ। এখন এই মাদকের অবৈধ টাকা পয়সা দিয়ে তুমি অঢেল সম্পত্তির মালিক মালিক হইছো। ঠিক আছে কিনা? আমাদের শ্রীপুরে আছে, অনেকে বলে শুনি যে টোপ মারিয়ে দালান কোঠা বানায় ফেলে। টোপ বলছেন? টোপ, টোপ মানে আছে যে মোবাইল হ্যাক ট্যাক করে, বিকাশ টিকাশ নগদ নগদে করে টোপ টোপ মারে। এরা 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 নাকি প্রশিক্ষণ প্রাপ্ত প্রশিক্ষণের মাধ্যমে করে এগুলো। যাই হোক,
তো বলতেছে যে ব্যাংক হিসাব জব্দ হচ্ছে 33 ধারা, আর সম্পত্তি নিষ্ক্রিয় বা সম্পত্তি জব্দ হচ্ছে আপনার এই 34 ধারা। 34 ধারায় বলতেছে যে কোনো মাদকদ্রব্য অপরাধ তদন্ত করে তদন্তকারী কর্মকর্তার এইরূপ বিশ্বাসের কারণ থাকে যে কোনো ব্যক্তি মাদকদ্রব্য অপরাধের মাধ্যমে অবৈধ সম্পত্তির মালিক হয়েছে, সেই ক্ষেত্রে অনুরূপ বিশ্বাসের কারণ লিপিবদ্ধ করে বিক্রয় বন্ধক হস্তান্তর বা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিষিদ্ধ করার আবেদন এখতিয়ার সম্পন্ন আদালতে করবে। মানে কইছে কি, মামলার আয়ের কাছে যদি মনে হয় যে আসামি আসামি অবৈধ সম্পত্তির মালিক হয়েছে মাদকের ব্যবসা করে, তাহলে এই সম্পত্তি যেন বিক্রি না করতে পারে, বন্ধক না রাখতে পারে, বা অন্য কোনো কাজ না করতে পারে, এজন্য এখতিয়ার সম্পন্ন আদালতে একটা প্রেয়ার দেবে। কে দেবে? মামলার আয়ু দেবে। কখন দেবে? যখন তদন্তকালে মনে হবে যে সেই কাম করতেছে। ভাই, আমি সহজ করে বলছি, তুমি যদি বইয়ের ভাষার মতো পড়ো তাহলে কঠিন হয়ে যাবে। এখানে বইতে একটু পেশাই গোছাই লাগছে, আমি একবার সহজ করে বলি। 33 হচ্ছে ব্যাংক হিসাব জব্দ, 34 হচ্ছে তোমার সম্পত্তি জব্দ। ঠিক আছে কিনা? এরপরে বলতেছে যে ব্যাংকে যে আদালতে যে আমি যে মামলার আই আবেদন দিল যে স্যার অমুক যেন সম্পত্তি বিক্রি না করতে পারে ব্যবস্থা নেন, তাহলে ব্যাংকে এরকম মানে যদি আবেদন করা হয় আদালতে, আদালতে, সেই ক্ষেত্রে এর আবেদনটি মানে ওই শুনানি নিষ্পত্তির জন্য, মানে শুনানির জন্য মানে শুনানির মাধ্যমে এটা হচ্ছে নিষ্পত্তি করতে হবে। তবে শর্ত থাকে যে 3 মাসের মধ্যে তদন্ত সম্পন্ন না হলে এখতিয়ার সম্পন্ন আদালত আবেদনকারী অফিসের আবেদনের ভিত্তিতে উক্ত অনূর্ধ্ব 3 মাস সময় হলে তিনি প্রার্থীর আদেশ প্রদান করবে। এখানে কি বলছে একটু দেখি আমরা। বলতেছে তবে উক্ত শর্ত থাকে যে 3 মাসের মধ্যে তদন্ত সম্পন্ন না হলে এখতিয়ার সম্পন্ন আদালতের আবেদনকারী অফিসারের আবেদনের ভিত্তিতে উক্ত সময় অনূর্ধ্ব, অনূর্ধ্ব মানে কি, সর্বোচ্চ 3 মাস হইলে তিনি প্রার্থীর আদেশ প্রদান করবেন। ও ভালো কথা বলছে, মানে তদন্ত করার ক্ষমতাপ্রাপ্ত হয়েই কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। অর্থাৎ তদন্তের 3 মাস অতিবাহিত হওয়ার পর তারপর হচ্ছে আপনি আবেদন করবেন যে সে অবৈধ সম্পত্তির মালিক হয়েছেন, এবং তখন হচ্ছে আদালত আপনাকে কি করবে, এটার প্রার্থিতা বা আবেদন আপনাকে মঞ্জুর করবে। তবে আরো শর্ত থাকে, উভয় পক্ষের শুনানির পর আবেদনটি নিষ্পত্তি সাপেক্ষে বিশেষ কারণে কেবল আবেদনকারীকে শুনানি প্রদান করিয়া এখতিয়ার সম্পন্ন আবেদনটি সম্পর্কে সাময়িক আদেশ জারি করতে পারবে। মানে তুমি যদি আবেদন করতেছো তাহলে আদালত হ্যাঁ বলতেছে যে এই আবেদনকারীকে শুনানি অর্থাৎ মামলার আইকে ডাকবে, ডাকিয়ে এই আবেদন সম্পর্কে একটা নিষ্পত্তি দিতে পারবে। ঠিক আছে কিনা? আসামিকে ডাকবে না, মামলার আইকে ডাকবে যে তুমি যে একটা আবেদন করছো এটার সত্যতা বা গ্রহণযোগ্যতা কতটুকু শুনিয়ে তারপর একটা নিষ্পত্তির ব্যবস্থা করতে পারবে। এরপরে বলতেছে, আমি সামারি করে দেবো, কোন মাদকদ্রব্য অপরাধের জন্য দায়েরকৃত কোন মামলা চলাকালীন অভিযোগকারী যদি এই মর্মে আবেদন করে অভিযুক্ত ব্যক্তি মাদকদ্রব্য অপরাধ প্রমাণিত হইলে তার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রয়োজন হবে, এবং সেই কারণে তার সম্পত্তি বিক্রয় বন্ধক হস্তান্তর বা অন্য কর্মকার লেনদেন নিষ্পত্তি না হওয়ার পর্যন্ত পরিবার আদেশ প্রদান প্রয়োজন হইলে একটি সম্পন্ন আদালত উভয় পক্ষকে যুক্তিসঙ্গত শুনানি সুযোগ দান করিয়া প্রয়োজন বোধে উক্ত আদেশ দেন। বেশি পেঁচাইছে, এত পেঁচানোর দরকার নেই। সহজ কথা হচ্ছে ভাই, 33 ধারা আছে ব্যাংক হিসাব জব্দের পদ্ধতি, আর 34 ধারা আছে সম্পত্তি জব্দের পদ্ধতি। সম্পত্তি অর্থাৎ তুমি মামলার আয়ু, তুমি তদন্তকারী কর্মকর্তা, তদন্তে যাইয়ে তুমি দেখতেছো 3 মাস তদন্ত করতেছো, তদন্তে যাই তুমি দেখতেছো যে একজন ব্যক্তি এই 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 মাদকের টাকা দিয়ে অনেক সম্পত্তির মালিক হয়ে গেছে, এই সম্পত্তি যেন সে বিক্রি না করতে পারে, বন্ধক না রাখতে পারে, এই জন্য হচ্ছে আপনার আদালতে সে একটা আবেদন করবে। আদালত এই আবেদনকারীকে ডাকবে, ডাকার পরে সেটা তার একটা নিষ্পত্তি করতে পারবে। এবং এই মামলার আয়ু তিনি আরো আবেদন করতে পারবে যেন মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি যেন কোনো প্রকার সম্পত্তি বিক্রি করতে না পারে, বন্ধক না রাখতে পারে, বা অন্য কোথাও হস্তান্তর তিনি না করতে পারে। তাহলে এখানে যদি ব্যাংক হিসাব জব্দ এবং সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে আইনানুগ প্রক্রিয়াটা কি, এটা আপনাকে বলতেছে 33 এবং 34 ধারায়। একজন বলছে যে 32, 33 এবং 34 ধারা শর্ট সামারিটা দিয়েন স্যার। আমি এখনই বলতেছি, নয়নের সাথে আমার কথা আছে। নয়ন, তুমি আমাকে ক্লাস শেষে ফোন দিবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে 33 ধারায় আপনাকে বলতেছে ব্যাংক হিসাব জব্দ, মানে তুমি মাদকের ব্যবসা করে অঢেল সম্পত্তির মালিক হয়েছে, ব্যাংকে টাকাটা রাখছো, তাহলে ব্যাংক তোমার হিসাব জব্দ করার জন্য তোমাকে তদন্তকারী কর্মকর্তা আবেদন করবে। তদন্তকারী কর্মকর্তা যদি দেখে যে তুমি মাদকের আবেদন করার জন্য মাদকের এই ব্যবসা করে তুমি টাকা পয়সা ব্যাংকে রাখছো, তুমি সম্পৃক্ত অপরাধ করছো, এগুলো জব্দ করতে পারবে। এবং
আবেদন করার পরে এটা হচ্ছে যাচাই বাছাই করবে। এবং এই আহ, তদন্তকারী কর্মকর্তা যদি আরো দেখে যে এই মামলার যিনি আসামি তার ব্যাংক হিসাব জব্দ করা এবং তার এই সম্পত্তি যাচাই বাছাই করার জন্য তিনি আরো আবেদন করতে পারবে। এবং এই আবেদন করা হলে শুনানির মাধ্যমে উক্ত বিষয়টা আপনাকে নিষ্পত্তি করতে হবে। এবং আদালত যদি মনে করে যে তার এই সম্পত্তি আসলে অঢেল সম্পত্তির মালিক সে হয়ে গেছে এইগুলো করে, তাহলেই তার এগুলো জব্দের নির্দেশ দিতে পারবে। এবং এই আদেশের কপি কর অফিস এবং এই সংশ্লিষ্ট আদালত অর্থাৎ সংশ্লিষ্ট ব্যাংক, যে ব্যাংকে তার হিসাব আছে বা যে অ্যাকাউন্ট আছে, সেই কর্তৃপক্ষকে বিষয়টা আপনার অবগত করবে। আর 34 ধারার সামারিটা হচ্ছে সম্পত্তি হেফাজত, অর্থাৎ মাদকের ব্যবসা করে তুমি অনেক সম্পত্তির মালিক হয়ে গেছো। এই ক্ষেত্রে আইন যদি মনে করে এগুলো জব্দ করার দরকার, আদালতকে লিখিতভাবে বিষয়টা অবগত করবে এবং আদালত এই বিষয়টা পর্যালোচনা করবে। হ্যাঁ, আবেদনকারীকে ডাকবে, শুনানি গ্রহণ করবে, শুনানি গ্রহণের মাধ্যমে এই বিষয়টা নিষ্পত্তি করবে। তার মানে আবেদন করলেই শুধু যে আটক হয়ে যাবে বা জব্দ হয়ে বিষয়টা এরকম না, আদালতটাও সেটা বিষয়টা বিবেচনা নিয়ে এই বিষয়টা তারা এটা নিষ্পত্তি করবে। এই কথা আপনাকে বলতেছে 33 এবং 34। এই দুটো ধারা কিন্তু রিটেনের জন্য ইম্পর্টেন্ট আছে সবার জন্য, কনস্টেবল এবং এএসআই। মানে মাদক দ্রব্যের অপরাধ করে বা মাদক দ্রব্যের অপরাধের সাথে জড়িত হয়ে আপনি অঢেল সম্পত্তির মালিক হয়ে গেছেন, আপনার আপনার আপনি এবছর এএসআই অবশ্যই দিতে পারবেন, কিন্তু আপনি নায়কের 5 মার্ক পাবেন না। নায়কের 5 মার্ক পাইতে গেলে আপনাকে কনফার্ম হওয়া লাগে, কনফার্ম হলে 5 মার্ক পায়। 1 বছরের আগে তো কনফার্ম করে না নর্মালি। আচ্ছা, যাও কথা না কই। তাহলে আপনার এই 33 এবং 34 এই দুটো ধারা কিন্তু গুরুত্বপূর্ণ। 35 ধারাটা আমরা দেখবো নিয়ন্ত্রণ বিলি। অর্থাৎ নিয়ন্ত্রণ বিলি এখানে বলতেছে যে আহ এক উপধারা 2 এবং বিদেশি রাষ্ট্রের সহিত বাংলাদেশ স্বাক্ষরিত বা চুক্তি সমঝোতায় এই অপরাধ নিয়ন্ত্রণে কি ব্যবস্থা বাংলাদেশ সরকার গ্রহণ করবে, সেই কথা আপনাকে এখানে আপনাকে বলতেছে। অর্থাৎ নিয়ন্ত্রণ বিধিটা তোমাকে আমি আগেই শিখেছি যে কন্ট্রোল ডেলিভারি, যেটা মানে মাদকের উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত, অর্থাৎ ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত যে সকল ব্যক্তিরা এই সকল কাজের সাথে জড়িত আছে তাদেরকে আইনের আওতায় নেওয়ার জন্য যে প্রক্রিয়া বা ব্যবস্থা, সেটাই মূলত নিয়ন্ত্রণ বিধি। তো নিয়ন্ত্রণ বিধি অর্থাৎ এই মাদক দ্রব্যের অপরাধ, এটা কিন্তু একটা বিশ্বব্যাপী অপরাধ, অর্থাৎ ট্রান্সন্যাশনাল ক্রাইম। যদি প্রশ্ন আসে যে 2টি ট্রান্সন্যাশনাল ক্রাইম সম্পর্কে আলোচনা করো, আমাদের হয়তো আসবে না, এটা ইন্সপেক্টরশিপ লেভেলের প্রশ্ন। ট্রান্সন্যাশনাল ক্রাইম হচ্ছে স্বর্ণ চোরাচালান, এই যে মাদক, মানব পাচার, হ্যাঁ, এগুলো ট্রান্সন্যাশনাল ক্রাইম। কথা বুঝছো? এই ট্রান্সন্যাশনাল ক্রাইম, এই ট্রান্সন্যাশনাল 3 বছর, এই উল্টো পাল্টা কমেন্ট করতেছো কে ভাই? নায়ক কনফার্ম হতে লাগে হলো 1 বছর, 1 বছর পরে এসে 5 মার্ক পাবে, ঠিক আছে কিনা? এখন তার এসপি স্যার যদি কনফার্ম না করে 10 বছর পরে করে, তাহলে 10 বছর পরে সে পাবে, সহজ হিসাব। কথা বুঝছো? ক্লাসের সময় উল্টো পাল্টা কথা, আমি অসুস্থ তারপরে কিন্তু ক্লাস নিচ্ছি এবং মন থেকেই পড়ানোর চেষ্টা করি, সুতরাং কেউ কথা বলেন না। তাহলে এই নিয়ন্ত্রণ বিলির ক্ষেত্রে বাংলাদেশ সরকার কি ব্যবস্থা নেবে বা কি কি আইনানুগ সহায়তা, মনে করো ভারতের সাথে বাংলাদেশের চুক্তি হয়েছে নিয়ন্ত্রণ বিলি নিয়ে যে মাদক সংশ্লিষ্ট অপরাধীদেরকে আমরা ধরবো বা আমরা এই আইনানুগ প্রক্রিয়াটা গ্রহণ করব, তাহলে এখানে বলতেছে বাংলাদেশে কোনো যানবাহন প্রবেশ করতে দেবে বা আহ, 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 বাংলাদেশ থেকে কোনো যানবাহন ত্যাগ করতে দেওয়ার অনুমতিও থাকবে। কোনো বাহনে মাদক দ্রব্য সরবরাহ বা সংগ্রহ করতে দেওয়া, কোনো বাহনে প্রবেশ এবং তল্লাশির যুক্তিসঙ্গত অনুমতি বা প্রয়োগ দেওয়া, কোনো বাহনে গোপন সংকেত প্রদানকারী যন্ত্র কি ট্র্যাকিং ডিভাইস স্থাপন করতে দেওয়া, যে ব্যক্তির অধিকারে বা অথবা হেফাজতে মাদক দ্রব্য রয়েছে তাহাকে বাংলাদেশে প্রবেশ অথবা বাংলাদেশ ত্যাগ করতে দেওয়া, এই কাজগুলো বাংলাদেশ সরকার করতে দেয়। ঠিক আছে? অর্থাৎ ট্রান্সন্যাশনাল ক্রাইমের ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা একটা দেশ পাবে, সেই কথাগুলো আপনাকে এখানে বলতেছে যে এই কাজগুলো বেসিক্যালি করা হবে। এটা একটু কঠিন, কনস্টেবল হয়তো আসবে না, এএসআই আমরা একটু দেখবো যে বাংলাদেশে কোনো একটা মানে ভারত থেকে বাংলাদেশে যানবাহন প্রবেশ করবে, বাংলাদেশ থেকে বা ভারতে ভারতে চলে যাবে, তারপর আছে যুক্তিসঙ্গতভাবে তল্লাশি করতে দেওয়া হবে। মনে করো বাংলাদেশ থেকে একটা গাড়ি ভারতে ঢুকবে, তাহলে ভারতে ঢোকার সময় তল্লাশি করার অনুমতি ভারত সরকারের আছে, অর্থাৎ মাদক নিয়ে ঢুকতেছে কিনা এটা তারা দেখতে পারবে।
কথা কি বুঝছেন? আবার ভারত থেকে কোনো একটা গাড়ি বাংলাদেশে আসলে তারা এই মাদক নিয়ে ঢুকতেছে কিনা বাংলাদেশ সরকারও কিন্তু এটা মানে তল্লাশি চালায় দেখতে পারবে। এরপরে বলতেছে যে কোনো বাহনে গোপন সংকেত মানে ট্র্যাকিং দিতে পারবে। অর্থাৎ এই যে যে এই গাড়িতে মাদক বহন করলে একটা সংকেত হবে বা একটা ডিভাইস স্থাপন করার মানে নিয়ম বা অধিকার রয়েছে। আর একটা বলতেছে যে মাদক নিয়ে কোন কোন ব্যক্তি ভিতরে প্রবেশ করলো কোন ব্যক্তি বাহির হলো এই বিষয়ে আপনাকে অবজারভেশন আপনার করা যাবে। এই কথাগুলোকে বলা হচ্ছে নিয়ন্ত্রণ বিলি বা গোপন অভিযোগ বা নিয়ন্ত্রণ বিলি সংক্রান্ত এক দেশ আর এক দেশের সাথে কি কি কার্যক্রম গুলো করতে পারবে সেটা এই আইনের এই 35 ধারায় আপনাকে বলছে। এগুলো পরীক্ষা আসবে না। আচ্ছা, 36, 36 ভাই বিশাল বড় এক খেলা। এই 36টা পরীক্ষায় এগুলো কিছু আসবে না। আমরা সরাসরি বীরের মতো চলে যাব। এগুলো সারণী সারণী ভাই, এটা কারণই মুখস্থ থাকে না। থানার ওসি সেও বই দেখে দেখে সারণী দেখে যে কোন অপরাধের মধ্যে পড়বে, ঠিক আছে কিনা। আমরা 36-এর পর্ব 2, 3, 4, 5, 6 এই উপধারাগুলো দেখবো, পরীক্ষায় আসলে এইগুলো থেকেই আসবে, ঠিক আছে। 36-এর 2 থেকে আমরা পড়বো এবং 36-এর 2 থেকে রিটেনে পরীক্ষায় প্রশ্ন আসতে হবে। দাগায় রাখো ভাই, অমনোযোগী আছেন কিছু লোক। আমি অসুস্থ হয়ে যদি আপনাদেরকে পড়াতে পারি, যদি ফাঁকি না দিতে পারি, তাহলে আপনারা অমনোযোগী কেন? আমি অসুস্থ আপনারা জানেন না? কিছু লোক মোড়ামুড়ি করতেছেন, ভাই করেন না, একেবারে পরীক্ষা সন্নিকটে, ঠিক আছে। পরীক্ষা সন্নিকটে, ফাঁকি দেওয়ার আসলে কোনো সুযোগ নাই আমাদের। 36-এর 2, 3, 4, 5, 6, বিশেষ করে 2, 3 অতটা গুরুত্বপূর্ণ না। 4, 5, 6 এই তিনটে উপধারা রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। আগে তোমাকে খালি গরু গাধার মতো পড়লি, গরু ছাগলের মতো পড়লি হবে না যে সব পড়ে গেলো, সব পড়ে তুমি পারবা ভাই? এরকম ব্রেন আমাদের নাই, সব পড়ে জীবনে। আমরা তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না যে একবার পড়লে আর পড়া লাগে না, কথা বুঝছেন। আপনাকে বুঝতে হবে কোনটা কোনটা আপনার, এটা দাগাই দেবো এটা পড়বেন, এর বাইরে যাওয়ার দরকার নাই। যদি না আবার পরীক্ষা হলে আমার একটা গালি দিয়েন, সমস্যা নাই, কিন্তু যেটা বলবো সেটা যদি আসে, যদি না পারেন এই ব্যর্থতা কিন্তু আপনার। 36-এর 2, 3, 4, 5, 6, 2, 3 তাও অত গুরুত্বপূর্ণ না, 4, 5, 6 রিটেনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দুই আমরা দেখি যে মাদক দ্রব্য অপরাধের জন্য দণ্ডিত হওয়ার, দণ্ড ভোগ করার পর যদি কোনো ব্যক্তি পুনরায় কোনো দ্রব্য অপরাধ করে তাহলে উক্ত অপরাধের জন্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডিত না হয়, তাহলে এই আইনে তার যে দণ্ড আছে তার দ্বিগুণ দণ্ডে দণ্ডিত হবে। তাহলে দেখেন, রিটেনে প্রশ্ন আসতে পারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে কখন দ্বিগুণ দণ্ডে দণ্ডিতের বিধান আছে। রিটেনে প্রশ্ন আসতে পারে না? এখন তুমি যদি প্রশ্ন নাও তাহলে কেমনে লিখবা? দেখো দ্বিগুণ দণ্ডের বিধান আছে 36-এর 2-এ, ক্লিয়ার। এই ছোট্ট একটা কথা লিখে দিলে তুমি পাঁচের মধ্যে পাস। কিন্তু তোমার যদি জানা না থাকে তাহলে তুমি কিন্তু লিখতে পারবা না। আবার অস্ত্র আইনের 20 শর্ট হাইফেন কতে দ্বিগুণ দণ্ডের বর্ধিত দণ্ডের বিধান আছে, আছে কিনা? দণ্ডবিধানের 75 ধারায় কিন্তু বর্ধিত দণ্ডের বিধান আছে। কার্যবিধির 221-এর সাথে কিন্তু বর্ধিত দণ্ডের বিধান আছে। কার্যবিধির 450, পিআরবি 450, 458-তে বর্ধিত এর বিধান আছে। তাহলে দেখো এখানে কি বলছে, বলছে যে মাদক দ্রব্যে কোনো ব্যক্তি দণ্ড দণ্ড ভোগ করার পর কোনো মাদক দ্রব্য অপরাধ যদি আবার করে, সেই ক্ষেত্রে তার শাস্তি যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড না হয়। অর্থাৎ মাদকের কাম তুমি একবার করছো, করে সাজা ভোগ করছো, তুমি আবার ওই সেম কাম আবার করছো, তাহলে তোমার ওই দ্বিতীয় অপরাধের শাস্তি যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড না হয়, এমসিকিউ কি না হয়, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড না হয়, তাহলে তোমার যে শাস্তি, তাহলে ওই শাস্তির দ্বিগুণ দণ্ডে দণ্ডিত দেওয়া যায়। তাহলে দ্বিগুণ দণ্ডের বিধান আছে 36-এর 2-এ, মন থাকবে, মুখস্থ করেন 36-এর 2। তাহলে আমরা 33-এ শিখলাম ব্যাংক হিসাব জব্দ, 34-এ সম্পত্তি জব্দ, 35-এ নিয়ন্ত্রণ বিলি, 36-এর 2 হচ্ছে আপনার দ্বিগুণ দণ্ড। 36-এর 3-এ দেখি কি বলছে, বলতেছে মাদক দ্রব্য অপরাধ করার পরে দ্বিতীয়বার দণ্ড ভোগ করার পর যদি কোনো ব্যক্তি পুনরায় মাদক দ্রব্যের কোনো অপরাধ করে, উক্ত অপরাধ মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড না হয়, তাহলে উক্ত অপরাধের জন্য অনন্য 20 বছর কারাদণ্ড অর্থদণ্ড দিতে হবে। তাহলে যদি প্রশ্ন আসে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে দ্বিগুণ দণ্ড এবং 20 বছরের কারাদণ্ডের বিধান কখন রয়েছে, তাহলে 36-এর 2 এবং 3 ধারা দিয়ে আনসার করতে হবে। প্রশ্ন আসতে পারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে একই অপরাধ তৃতীয়বার করলে কি শাস্তি, একই অপরাধ তৃতীয়বার করলে কি শাস্তি। তোমাকে মূল বইয়ের ভিতর থেকে তোমাকে প্রশ্ন বার করে আনতে হবে, প্রশ্নটা কিভাবে এখান থেকে সেটা হবে। তাহলে দ্বিগুণ দণ্ড করলে 36-এর 2, 3 বার যদি সেম কাম ওই একা করো তুমি, তাহলে 36-এর 3-এ তোমার শাস্তি। বলতেছে তুমি প্রথমবার অপরাধ করে দ্বিতীয়বার করছো, 36-এর 2-এর শাস্তি দ্বিগুণ দণ্ড, তার শাস্তি যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড না হয়। 36-এর 3-এ বলতেছে যে তুমি
দুইবার করছো তো করছোই ওই কাম, মানে জেলবক জেলবক করে আইসে তুমি আবার করছো, তিন সেম অপরাধ তুমি তিনবার করছো। তাহলে তিনবার করার পরে তুমি যে অপরাধটা করছো ওটার শাস্তি যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড না হয়, ভালো করে বুঝো, ওটার শাস্তি যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড না হয়, তাহলে তার শাস্তি বলতেছে অনন্য। অনন্য মানে কি? সর্বনিম্ন 20 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হবে। মানে 36-2 এবং 36-3 রিটেনের জন্য কিন্তু ইম্পর্টেন্ট আছে। ক্লিয়ার? আবার এমসিকিউ আসতে পারে, সারণী থেকে প্রশ্ন আসবে না। সারণী থেকে প্রশ্ন আসবে না ভাই, সারণী থেকে প্রশ্ন আসবে না, এত পেঁচায়েন না। যা বলতেছি এটা মনে রাখেন, এতে এতে এনাফ, বেশি পেঁচাইলে রেজাল্ট খারাপ হবে। 36-এর সাইডটা একেবারে মনে করেন ফরজ, আমাদের জন্য একেবারে ফরজে আইন, কনস্টেবলদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, দাগায় রাখেন। যা বলতেছি আসবে, এটা যদি পরীক্ষায় আসে, আপনি যদি না পারেন এই সম্পূর্ণ দায় দায়িত্ব আপনার। তখন বেশিরভাগ স্টুডেন্টের হলে যায় আমার কথা মনে পড়বে যে ভাই এগুলো বারবার বলছিল, আমি কেন শুনলাম না, কেন মানলাম না কথাটা। ঠিক আছে, 36-এর সাইড একেবারে রেড চিহ্ন দিয়ে রাখেন, রেড চিহ্ন খুবই ইম্পর্টেন্ট। এখানে বলতেছে যে এই আইনে যাই থাকুক না কেন, কোনো ম্যাজিস্ট্রেট আদালত যদি অভিযুক্ত ব্যক্তি মাদক দ্রব্য সেবন ব্যতীত অন্য কোনো মাদক দ্রব্যের অপরাধী প্রতীয়মান না হয়, তাহলে আদালত উক্ত ব্যক্তি মাদকাসক্ত ব্যক্তি বিবেচনা পূর্বক যে কোনো মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে অথবা পরিবারের ব্যয়ের মাদকাসক্ত নিরাময় চিকিৎসা প্রেরণ করতে পারবে। এবং যদি উক্ত অসুস্থ ব্যক্তি অনিচ্ছা প্রকাশ করে, তাহলে তার সর্বনিম্ন শাস্তি 6 বছর, সর্বোচ্চ 5 বছর এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। ক নামক ব্যক্তি মাদকাসক্ত, পরীক্ষায় প্রমাণিত হলো, তার বিরুদ্ধে কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যায় বা লেখো। তাহলে 24-4 ড্রপ টেস্টের মাধ্যমে মাদকাসক্ত প্রমাণিত হয়েছে। তাহলে আদালত যদি দেখে ওই ব্যক্তি মাদক দ্রব্য সেবন ব্যতীত অন্য কোনো কাজ সে করে না, অর্থাৎ তার কাছে মাদক পাওয়া যায়নি কিন্তু সে মাদকাসক্ত, অর্থাৎ সে অ্যাডিক্টেড, তাহলে এই ক্ষেত্রে আপনাকে বলতেছে যে আদালত ওই ব্যক্তিকে কিসে পাঠাবে, আপনার এই ওই সে কি বলে ওটা, এই মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে হচ্ছে আপনার এই সিও সিও অর্থাৎ এই পাঠাবে তার নিজের খরচে অথবা পরিবারের খরচে পাঠাবে। এখন ওই ব্যক্তি যদি অনিচ্ছার প্রকাশ করে, রিহাব অথবা আমাদের পুলিশের ওয়েসিস আছে, ওয়েসিস না কি আছে একটা এরকম, তাহলে যেতে অনিচ্ছা প্রকাশ করে, তাহলে ওই ব্যক্তি সাজা হচ্ছে সর্বনিম্ন কত, 6 মাস, সর্বোচ্চ 5 বছর ও অর্থদণ্ডের বিধান রয়েছে। রিটেনে প্রশ্ন আসতে পারে, সৈয়দ আলী মাদকাসক্ত, সে একজন পুলিশ সদস্য, তার তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী কি ব্যবস্থা গ্রহণ করা যায়, লেখো বা লিখুন। তাহলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 24-এর আসবে এবং এই 36-এর দিয়ে আপনাকে অ্যান্সার করতে হবে। এছাড়াও সৈয়দ আলীর বিরুদ্ধে পুলিশ আইনে 7-58-58-880 বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা যাবে। আর 1 বসে রয়েছে, কথা কি বুঝছেন? বাড়ি পাঠাই দেবে নাকি? তো ওইটাতে বাড়ি, যদি বলে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে যদি মাদক দ্রব্য লিখবেন, আর যদি পুলিশ সদস্যের কথা লেখে পুলিশ আইনের কথা তো লিখবেনই। আর 36-এর দিয়ে আপনাকে অ্যান্সার করতে হবে। কেউ যদি 36 লেখে তাহলে কিন্তু অ্যান্সার ভালো হবে না, মানে হবে মার্ক পাবেন, সামথিং ইজ বেটার দ্যান নাথিং, মানে শামসুদ্দিন বেটার বেটার নাথিং না কি জন্য কয়, মার্ক ভালো আসবে না। 36-এর ওই যে 2, 3, 4 উপধারাগুলো লিখতে হবে, অর্থাৎ যে সেশনটাই আপনাকে বলছে ওই সেশনটাই আপনাকে লিখতে হবে। ঠিক আছে? যেমন নারী শিশু 27 ধারায় 2 অপরাধের বিচার করা যায়, কিন্তু 87-3 লিখলে জিনিসটা সুন্দর হবে। অর্থাৎ যেটা আপনার দেওয়ার কথা ওইটাই আপনাকে দিতে হবে। 36-5-এ চলে যাই। কোনো ব্যক্তি অ্যালকোহল পান কিংবা যে কোনো ধরনের নেশাযুক্ত অবস্থায় জনসাধারণের শাস্তি বিনষ্ট বা বিরক্তি কোনো আচরণ করে কিংবা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো করে, তিনি অনূর্ধ্ব, অনূর্ধ্ব মানে কি, সর্বোচ্চ 1 বছরের কারাদণ্ড অর্থদণ্ডিত হবে। তাহলে ক নামক ব্যক্তি নেশাগ্রস্ত নেশাগ্রস্ত হয়ে রাস্তায় মাতলামি করে জনসাধারণের বিরক্তি করতেছে, অপরাধ কি? এমনকি তুমি দণ্ডবিধি আইনে অ্যান্সার করবা নাকি এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে অ্যান্সার করবা, বলো তো, বলো। অবশ্যই মাদক আইনটা তোমার থাকতে হবে। কেন কি? মাদকের 3 ধারায় বলছে যে মাদক সংশ্লিষ্ট অন্য আইনে যাই থাকুক না কেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনই প্রযোজ্য হবে। নেশাগ্রস্ত হয়ে রাস্তায় মাতলামি করলে, অশোভন আচরণ করলে দণ্ডবিধি আইনের 510-এর শাস্তি আছে, 1 বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা অভয়দণ্ড। কিন্তু এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 36-5-এ বলতিছে অ্যালকোহল বা অন্য কোনো নেশাজাত লাল পানি পান করে যদি আপনি মাতলামি করেন বা অশোভন আচরণ করেন, সেই ক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে
যে 36-এর 5-এ অনূর্ধ্ব অর্থাৎ সর্বোচ্চ 1 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান কিন্তু রাখা হয়েছে। তাহলে ক নামক ব্যক্তি অ্যালকোহল পান করলে রাস্তায় প্রকাশ্য মাতলামি করলো, অপরাধ কি? 5 মার্কের প্রশ্ন। এখন তোমার জানা না থাকলে সারা বই খুঁজেও কিন্তু উত্তর পাবা না। সারা বই খুঁজে কিন্তু উত্তর পাওয়া যাবে না, একারে না। আমার প্রিয় বন্ধুরা, সকালবেলাও কিন্তু আমি ক্লাস নেব, ঠিক আছে? সবাই থাকবেন। কিন্তু আমার খুবই কষ্ট এবং দুঃখ যে রাতের বেলা আপনাদেরকে পড়াই, সকালেও আমি পড়াচ্ছি, এটা ফ্রি পড়াই। ফ্রি উপকার করতে গেলে মানে দাঁত থাকে না, বুঝছেন? সমস্যা এই জন্য বেশিরভাগ অনেক লোক এখনো টাকা পয়সা দেন নাই। আমি অসুস্থ, রিমুভ বেশি করতে পারি না, রিমুভ আমি করে দেবো। কিন্তু এটা আপনার নিজের বিবেকের প্রশ্ন দেবেন যে ভাই আমাদের জন্য 2 বেলা পড়াচ্ছে, কোন টিচার 2 বেলা পড়াই থাকেন? কিন্তু আপনারা দেন না, কেন দেন না আমি এটা জানি না। সবচেয়ে বড় কথা হচ্ছে অনলাইন পড়ে টাকা পয়সা না দিলে এটা জোর করে নেওয়ার কোনো সুযোগ নেই। আপনার আমি ফোন দিলাম, আপনি একটু লজ্জা পালেন, ঠিক আছে, কিন্তু না দিলে তো আমি নিতে পারবো না, বরঞ্চ আমি রিমুভ করে দিতে পারি, এতটুকুই। কিন্তু নিজের বিবেক খাটাবেন, র্যাঙ্কটা আপনার দরকার, আমার দরকার, এই জন্য সবাই আমরা কষ্ট করি, কিন্তু এই 500-600 টাকা আহামরি কিছু না। সুতরাং এখনো যারা দেননি, ক্লাস শেষে আশা করি সবাই দিয়ে দেবেন। ব্যক্তিগত কোনো সমস্যা, পোস্টিং এর সমস্যা, ফ্যামিলির সমস্যা, বউ বাচ্চার সমস্যা থাকলে আমাকে বলবেন, কোনো সমস্যা নেই, এটা আমি দেখবো। কিন্তু একেবারে মানে বোকা মানুষের মতো লুকায় থাকার থাকার সুযোগ আছে? প্রত্যেকের কিন্তু একটা রেজিস্টার আছে, কার নাম দেয়া আছে সব কিন্তু লেখা আছে ওখানে। সুতরাং আপনি কেন ফাঁকি দেবেন? কে দেন না আপনি বলেন যে আপনি দেন না, আমি জানি না কে টাকা দেন সেটা আপনি নিজেই জানেন, তাহলে এটা আমার বলা লাগবে কেন? 2004 সালে ম্যাট্রিক পরীক্ষার সময় 500 টাকা দিয়ে ম্যাথমেটিক্স পড়ছি, ইংরেজি পড়ছি, আর 2026 সালে এসে আপনি 500-600 টাকা দিয়ে পড়েন। তাহলে বোঝেন, তাও যদি ফাঁকিবাজি করেন আপনারা, এটা ঠিক না ভাই। সকালে থাকবেন, সকালে আমরা দণ্ডবিধি পড়াবো এবং আমার গাইডের দণ্ডবিধির প্রশ্নগুলো আমরা রিভিশন দেবো। এই মুহূর্তে আমাদের প্রচুর প্রশ্ন রিভিশনের আয়তায় আনতে হবে, প্রশ্ন রিভিশন ছাড়া ভালো রেজাল্ট করা সম্ভব না। পাশাপাশি প্রচুর লিখতে হবে। আচ্ছা, 36-এর 5 তলে বুঝে ফেলছেন নাকি বন্ধুরা? 36-এর 6 এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 36-এর 6 খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলতেছে কোন সরকারি যানবাহনের চালক যানবাহন ব্যবহারকারী অফিসারের অনুপস্থিতিতে গাড়িতে মাদকদ্রব্য পরিবহনের সময় যদি ক্ষমতাপ্রাপ্ত অফিসার কর্তৃক হাতে নাতে আটক হন, তাহলে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট অপরাধ অনুযায়ী আইনানুগ এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ক নামক কনস্টেবল মাগুরা জেলার স্পিড ড্রাইভার। আমার জেলা কয়া যাবে না, আমার কোন বিপদ। মনে করেন ক নামক ডিস্ট্রিক্টের, মনে করেন ড্রাইভার, সে এসপি স্যারের অনুমতি ব্যতীত গাড়িতে মাদক বহন করে নিয়ে যায়। এমন সময় রাজবাড়ির বালিয়াকান্দি নামক নামক স্থানে উক্ত গাড়ি আটক করে এবং তল্লাশি চালিয়ে মাদক দ্রব্য পাওয়া যায়। সেক্ষেত্রে তার বিরুদ্ধে কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে? তাহলে এসপির গাড়িতে আপনি মাদক নিচ্ছেন, ঠিক আছে কিনা? তাহলে আপনার বিরুদ্ধে মূলত ব্যবস্থা হচ্ছে ওই যে 26-এর 3 এবং 36-এর 6, অর্থাৎ গাড়ি আটক হবে, এজাহারে গাড়ির কথা উল্লেখ করতে হবে, মাগুরা জেলার এসপি কে গাড়িটা হস্তান্তর করে দিয়ে দিতে হবে, এবং যে কনস্টেবল ছিল, যে কনস্টেবল, যে এসআই তার গাড়ি চালাচ্ছে, তার বিরুদ্ধে ওই মাদক বহন করার জন্য সংশ্লিষ্ট অপরাধ অনুযায়ী, ধারা অনুযায়ী আপনার শাস্তি আছে। এছাড়াও তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি কিন্তু হবে, অর্থাৎ বিভাগীয় শাস্তির কথা কিন্তু 36-এর 6 আপনাকে বলতেছে। তুমি যদি খেয়াল করে দেখো, এভাবে মূল পয়েন্টটা বের করতে হবে যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে বিভাগীয় শাস্তির কথা কোথায় উল্লেখ আছে, বিভাগীয় শাস্তির কথা। তাহলে বিভাগীয় শাস্তির কথা উল্লেখ আছে হচ্ছে আপনার 31 ধারায়। ওই যে মামলার রায় যদি সঠিক সময় তদন্ত করতে না পারে বিভাগীয় শাস্তি আছে, আছে না? হ্যাঁ, আছে কিনা? 31 ধারায় কিন্তু আছে। আবার 36-এর 6-এও কিন্তু বিভাগীয় শাস্তির কথা লেখছে। অর্থাৎ যে সরকারি কর্মচারী গাড়ি চালাবে, এই গাড়িতে যদি মাদক দ্রব্য বহন করে, সেক্ষেত্রে 31-এর 6 এবং এই 36-এর 6, দুইটাই 6-6। কি ক্লাসে পড়ার কিন্তু মজা এখানেই, অর্থাৎ আমরা এই গোপন গুলো, তথ্যগুলো বাইর করে নিয়ে এসেছি কোথায় কোথায় আছে। 36-এর 6-ও আছে, 31-এর 6-ও কিন্তু বিভাগীয় শাস্তির কথা আছে। অর্থাৎ তোমার বিরুদ্ধে পুলিশ আইনের 729, 857, 880 বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি কি বোঝাতে পারছি ভাই? আপনি একটু দোয়া করেন যেন তাড়াতাড়ি সুস্থ হই।
অসুস্থ, সুস্থতা হচ্ছে আল্লাহর নিয়ামত, বুঝছেন? অসুস্থ হলে বোঝা যায় যে মানে গা কামড়ায়, মাথা ভার হয়ে আসে, নাক দিয়ে পানি ঝরতেছে। মানে যদি এরকম সুযোগ থাকতো, যদি কে জানে বলছো না যে আমার সব সম্পত্তি নিয়ে নাও, আমার সুস্থ করে দাও, তা আমার কাছে মনে হয় যে আমার কাছে 2-5 হাজার টাকা যদি নিত, যে তুমি এখন সুস্থ হয়ে যাবা, আমি দিতে পারতাম। কথা বুঝছেন? সুতরাং সুস্থতা আল্লাহর কিন্তু অনেক বড় নিয়ামত। আচ্ছা বন্ধুরা, তাহলে 36-এর 2 হচ্ছে দ্বিতীয়বার অপরাধ করলে শাস্তি, 36-এর 3 হচ্ছে তৃতীয়বার অপরাধ করলে শাস্তি, 36-এর 4 হচ্ছে মাদকাসক্তির জন্য শাস্তি, 36-এর 5 হচ্ছে প্রকাশ্য মাতলামি করলে, মাদকদ্রব্য সেবন করে শাস্তি, আর 36-এর 6 হচ্ছে তুমি সরকারি কর্মচারী যদি গাড়িতে মাদক বহন করো, তোমার শাস্তি 36-এর 6। কি খুবই গুরুত্বপূর্ণ ধারণা এগুলো। তুমি যদি এত পড়তে কষ্ট মনে হয়, তুমি এই 36-এর 4, 5, 6 এই 3টা ধারা বেশি গুরুত্ব দিবা। ঠিক আছে? আশা করি আমার কথা বুঝতে পারছেন। এবং এই ধারাগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমি একটু শর্ট সাজেশন দেই। 11 ধারা, 19 ধারা, 23 ধারা, 24 ধারা, এরপর হচ্ছে আপনার 33, 34 ইম্পর্টেন্ট আছেই বললাম। আর একটা হচ্ছে এই 36-এর 3, 4, 5, 6, এটা আপনাকে পড়তেই হবে রিটেনের জন্য। ক্লিয়ার? এটা আপনাকে রিটেনের জন্য পড়তেই হবে। 37 ধারাটা মুখস্থ করতে হয়, 37 ধারাটা গুরুত্বপূর্ণ। 37 ধারাটা হচ্ছে যে মাদক দ্রব্য উৎপাদনের ব্যবহারযোগ্য যন্ত্রপাতি দখলে রাখার শাস্তি। অর্থাৎ মাদকের উৎপাদনের যন্ত্র যদি তুমি তোমার দখলে রাখো, মাদক দ্রব্য উৎপাদনের যন্ত্র আপনি দখলে রাখলে আপনার শাস্তি 37 ধারা। কথা ক্লিয়ার? হ্যালো, আসসালাম। বেশি ভালো না ভাই, ঠান্ডা কাশি, বলেন। আচ্ছা, 37 ধারাটা বেসিক্যালি আপনাকে বলতেছে যে মাদক দ্রব্য উৎপাদনের ব্যবহারযোগ্য যন্ত্রপাতি ইত্যাদি দখলে রাখার শাস্তি। অর্থাৎ মাদক দ্রব্য উৎপাদনের এই যে যে যন্ত্রপাতি আছে, এইগুলো যদি আপনি দখলে রাখেন, তার শাস্তি সর্বনিম্ন 2 বছর, সর্বোচ্চ 10 বছর, এবং অতিরিক্ত অর্থদণ্ডে আপনি দণ্ডিত হবেন। তাহলে রিটেনে তুমি যদি এই যে 15 সাল থেকে 20 সালের আগে দেখো, এই প্রশ্নটা কমসে কম 4 বার পরীক্ষায় আসছে যে মাদক দ্রব্য উৎপাদনের যন্ত্রপাতি দখলে রাখার শাস্তি কি। 2 মার্কের প্রশ্ন আসে। সুতরাং সর্বনিম্ন শাস্তি 2 বছর, সর্বোচ্চ শাস্তি 10 বছরের কারাদণ্ড, তদুপরি অর্থদণ্ডে আপনার দণ্ডিত হবে। ক্লিয়ার? আচ্ছা, 38 ধারায় বলতেছে গৃহ অথবা যানবাহন ইত্যাদি ব্যবহার করা করতে দেওয়ার দণ্ড। গৃহ, গৃহ মানে এই মাদকদ্রব্য অপরাধের সাথে সংশ্লিষ্টতায় বলা হচ্ছে কোনো ব্যক্তি যদি সজ্ঞানে কোনো মাদকদ্রব্য অপরাধ সংগঠনের জন্য তার মালিকানাধীন অথবা দখলী কোনো বাড়িঘর,
জায়গা জমি, ব্যবসা প্রতিষ্ঠান, যানবাহন, যন্ত্রপাতি অথবা সাজ সরঞ্জাম কিংবা অন্য কোনো সম্পদ ব্যবহার করার অনুমতি দেয়, তাহলে তিনি সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড। মানে তোমার একটা গাড়ি আছে, বললাম যে এই গাড়ি থেকে মাদক নিয়ে আয়। আর তোমার মনে করো একটা গ্যারেজ আছে, বললো যে এই গ্যারেজে 5 5 বছর ফ্যাসিলিটি রাখে দে, আমার পার্টি এসে নিয়ে নিবে না। হ্যাঁ, অর্থাৎ গাড়িতে, যানবাহনে বা অন্য কোনো মাধ্যমে বা অপরাধ সংগঠনের ব্যবসা প্রতিষ্ঠানে, জায়গা জমিতে বা যন্ত্রপাতি, সাজ সরঞ্জাম ইত্যাদি দিয়ে যদি তুমি সহায়তা করো, সেই ক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে এই 38 ধারা মোতাবেক আপনি অপরাধ করছেন বলেই বেসিক্যালি গণ্য হবে। অর্থাৎ 38 ধারাটা কিন্তু গুরুত্ব আছে। এই ছোট ছোট বিষয়গুলো সুচির মতো মনে রাখবেন। তাহলে 37-এ আপনাকে বলতে যন্ত্রপাতি রাখার শাস্তি, 38-এ আপনাকে বলতেছে গৃহ অথবা যানবাহন ইত্যাদি ব্যবহার করতে দেয়া এই দণ্ডের শাস্তি। ঠিক আছে কিনা? গৃহ অথবা যানবাহন ইত্যাদি ব্যবহার করতে দেওয়ার দণ্ডের শাস্তির কথা আপনাকে এখানে বলতেছে। 39 ধারাটা আমরা মুখস্থ করে ফেলবো। 39 ধারায় বলতেছে কি, যে বেআইনি বা হয়রানিমূলক তল্লাশির শাস্তি কি। আমরা বিনা পরোয়ানায় তল্লাশি করছি এই আইনের 23 ধারায়। এখন তুমি যদি হয়রানিমূলক ভাবে তল্লাশি করো, যার কাছে মাদক নাই, তুমি যদি সেই মাদক আইনে তুমি যদি তল্লাশি করো, বা যার কাছে মাদক নাই, তুমি যদি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তুমি যদি সেই তল্লাশি কার্যক্রম চালাও, সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে আহ কি শাস্তি আছে বা কি আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা যাবে। 39 ধারা আমরা ক্লাসেই মুখস্থ করে ফেলবো। বলা হচ্ছে, সন্দেহ করিবার যুক্তিসঙ্গত কোনো কারণ ব্যতি রেখে তল্লাশির নামে কোনো স্থানে প্রবেশ করে তল্লাশি চালানো, হয়রানিমূলক ভাবে বাজেয়াপ্ত কোনো জিনিস তল্লাশি করার নামে কোনো সম্পত্তি আটক করা, কোনো ব্যক্তিকে হয়রানিমূলক তল্লাশি করা অথবা গ্রেপ্তার করে, তাহলে সর্বোচ্চ 1 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হবে। অর্থাৎ যুক্তিসঙ্গত সন্দেহ ব্যতীত, ভালো করে বোঝেন, যুক্তিসঙ্গত সন্দেহ ব্যতীত আপনি যদি হয়রানিমূলক ভাবে কোথাও তল্লাশির জন্য প্রবেশ করেন এবং তল্লাশি করে কোনো জিনিস অন্যায়ভাবে বা অবৈধভাবে আটক করেন, সেক্ষেত্রে হয়রানিমূলক তল্লাশির জন্য আপনার শাস্তি অনূর্ধ্ব কত, 1 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান বা উভয় দণ্ডের বিধান কিন্তু এখানে রাখা হয়েছে। তো আশা করি আমার কথা মনে হয় ইনশাল্লাহ এটা বুঝতে পারছেন। এবং বেআইনি অথবা হয়রানিমূলক তল্লাশির দণ্ড এই 39 ধারায় আপনাকে এটাই বলছে। ক্লিয়ার কিনা? কথা কি বুঝছেন? পিআরবি 260, ডিএমপি অধ্যাদেশ 51-52। ঠিক আছে, উভয়তেই উপধারা দেওয়ার দরকার নাই। যদি প্রশ্ন আসে, ক নামক পুলিশ অফিসার রহিমকে মাদক দ্রব্য আছে কিনা হয়রানিমূলক তল্লাশি করলো, অপরাধ কি, তাহলে অপরাধ এই 39 ধারা মোতাবেক 5 মার্কের প্রশ্ন ইম্পর্টেন্ট আছে। আসলে এখানে বাদ দেওয়ার সুযোগ নেই, এই ধারাগুলো সবই দেখতে হবে। অর্থাৎ 37-এ যন্ত্রপাতি রাখার শাস্তি, 38-এ গৃহ অথবা এই যানবাহন ব্যবহার করতে দেওয়ার দণ্ড, 39-এ বেআইনি বা হয়রানিমূলক শাস্তির দণ্ড। ঠিক আছে ভাই? তো আশা করি আমরা এই 39 ধারা পর্যন্ত কি থাক, বেশি পড়লে খারাপ লাগবে। আমরা সকালেও ক্লাস নিবানি, সকালে আমরা দণ্ডবিধি পড়াবানি, সাথে আমার বইয়ের দণ্ডবিধির প্রশ্নগুলো আমরা দেখবানি। ঠিক আছে? নারী শিশু এটা আমরা দিয়ে দেবো। আর এখন কথা বলতে চাচ্ছি না, আজকে মঙ্গলবার, শুক্রবারে কিন্তু অবশ্যই আমার মডেল টেস্ট হবে। কালকে সকালেও ক্লাস আছে ইনশাল্লাহ, রাত্রেও আমরা ক্লাস নেবো। হ্যাঁ বন্ধুরা, ধন্যবাদ সবাইকে। আমি এক কথা বলছি না একটু, হ্যাঁ, তো অসুস্থ। ধন্যবাদ সবাইকে।